সবাইকে স্বাগতম আজকে আমাদের ক্লাসে। তো আমরা আমাদের আগের ক্লাসে গতিবিদ্যার সাধারণ জিনিসপত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আমাদের ক্লাসে গতিবিদ্যার বিভিন্ন সূত্র, মানে আমাদের সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সেই সূত্রগুলো কিভাবে আসছে সেগুলো আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করব। আমাদের এসএসসি লেভেলে আমরা যেভাবে শিখে আসছিলাম, একটু ভিন্নভাবে আমাদের সূত্রগুলোকে আজকে প্রতিপাদন করার আমাদের প্রয়াস থাকবে। তো আমরা যদি দেখি যে আমরা গতদিন প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করছিলাম। প্রসঙ্গ কাঠামোর মধ্যে আমাদের একটা জিনিস শেখা দরকার ছিল, সেটা হচ্ছে পরম স্থিতি ও হচ্ছে পরম গতি। পরম গতি, তো আমরা পরম বলতে কি বুঝি? আচ্ছা, স্থিতিশীল বা গতিশীল বলতে আমরা কি বুঝি, এটাও একটা ধারণা। তো আমাদের কোন একটা বস্তু স্থিতিশীল আমরা তখনই বলতে পারি যখন আমরা কোন একটা বস্তুকে আগে ফিক্স ধরে নিই। ধরো এখানে একটা বস্তু আছে, সেই বস্তুটা ফিক্সড। এই বস্তুর সাপেক্ষে অপর একটা বস্তু কি স্থিতি, মানে চলতেছে নাকি সে অবস্থান পরিবর্তন করতেছে। তো এই এই ধারণা থেকে আমরা বলতে পারি কি বস্তুটা স্থিতিতে আছে নাকি গতিতে আছে। তো আমাদের আশেপাশে কোন একটা বস্তুকে তাহলে আমাদেরকে কি করতে হয়, ফিক্স করে নিতে হয়, যেটাকে আমরা বলি প্রসঙ্গ বস্তু। এই প্রসঙ্গ বস্তু এর সাপেক্ষে আমাদের কি করি, আমরা যে আলোচ্য বস্তুটা থাকে এটাকে আমরা বলি প্রসঙ্গ বস্তু। এটা সাপেক্ষে আমাদের যে আলোচ্য বস্তুটা থাকবে, সেই আলোচ্য বস্তুটা কি সময়ের সাথে সাথে অবস্থান পরিবর্তন করতেছে। তো সেটা থেকে আমরা বলতে পারি কি, যদি অবস্থান পরিবর্তন না করে তখন আমরা সেটাকে বলি স্থিতিশীল অবস্থায় আছে। আর যদি অবস্থান পরিবর্তন করে, মানে দূরত্বের পরিবর্তন করে, তো তখন আমরা সেটাকে বলি কি, আমরা বস্তুটা গতিশীল আছে। তো তাহলে এখন এমন হতে পারে না যে একটা বাস আছে, সেই বাসের ভিতরে আমাদের দুইজন যাত্রী আছে। এই যে একজন যাত্রী, আমাদের এখানে আরেকজন যাত্রী, চিন্তা করো। তো তো এই যাত্রীও বসে আছে, এই যাত্রীও বসে আছে, দুজন যাত্রী। তো এইখানে এই এই যাত্রীকে যদি প্রসঙ্গ বস্তু ধরি, তাহলে কি এই যাত্রীটা কি স্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু আমাদের বাসের বাইরে একজন মানুষ, ধরো আমি দাঁড়ায় আছি, এই যে আমি দাঁড়ায় আছি, আর এই বাসটা কিন্তু মুভ করতেছে, ঠিক আছে। তো তখন আমার কি মনে হবে, তখন আমার সাপেক্ষে এই দুজন ব্যক্তি কি, বা এই ব্যক্তিটা কি হবে, গতিশীল হবে। তো আমি প্রসঙ্গ বস্তুটাকে কাকে ঠিক করতেছি সেটার উপর ডিপেন্ড করবে আমাদের বস্তুটা আসলে কি স্থিতিশীল আছে না গতিশীল আছে। সেখান থেকে আমরা কি বলতে পারি, পরম স্থিতিশীল এবং পরম গতিশীল একটা ধারণা আসছে। তো এখন আমরা পরম স্থিতিশীল আর পরম গতিশীল কাকে বলবো? তো প্রসঙ্গ বস্তু যদি প্রকৃত, আমাদের এই প্রসঙ্গ বস্তুটা যদি প্রকৃতপক্ষে স্থির হয়, প্রকৃতপক্ষে স্থির যদি হয়, তাহলে তার সাপেক্ষে আমাদের, মানে এই বস্তুটা যদি প্রকৃতপক্ষে স্থির হইতো, তাহলে তার সাপেক্ষে আমাদের এই যে অন্য আরেকজন বস্তুর স্থিতিশীল বা গতিশীল যে অবস্থা আছে, সেটাকে আমরা কি বলতে পারবো? যদি স্থির হয় তাহলে বলবো পরম স্থির, আর যদি বা পরম স্থিতি। আর যদি গতিশীল হয় তখন সেটাকে বলবো কি, মানে এই বেটার, মানে এই ব্যক্তি বা এই বস্তুর গতিটাকে আমরা বলবো পরম গতি। তো এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তো প্রসঙ্গ বস্তুটা যদি পরম স্থিতি থাকে, পরম স্থিতি মানে হচ্ছে যে প্রকৃতপক্ষে স্থির আছে, ঠিক আছে। তো প্রসঙ্গ বস্তুটা যদি প্রকৃতপক্ষে স্থির থাকে, তাহলে তার সাপেক্ষে অন্য যেই বস্তুটা থাকবে, সেই বস্তুটার গতিকে আমরা কি বলতে পারবো, যদি আমাদের স্থির থাকে তাহলে বলবো পরম স্থিতি, আর যদি গতিশীল থাকে তখন আমরা সেটাকে বলবো পরম গতি। কিন্তু মহাবিশ্বে কি এমন কোনো বস্তু আছে যেটা প্রকৃতপক্ষে স্থির? না, নাই। কারণ কি, আমরা ধরো এখন পৃথিবীতে আছি, আমাদের পৃথিবীটা তো ঘুরতেছে, সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। তো তেমনি সূর্যটাও কি স্থিতি বলতে পারি? সূর্যটাও তো ঘুরতেছে। তো তেমনিও সূর্য তার গ্রহ উপগ্রহ নিয়ে এগুলো মানে একটা ছায়াপথে গতিশীল আছে, তাই তো। তো আসলে পরম স্থিতিশীল বস্তু বলে কোনো কিছু নাই। তো এই জন্য, কারণ কি, কারণ আমাদের প্রসঙ্গ সবকিছুই আসলে কি আমাদের মুভ করতেছে। তো আসলে তাহলে বলতে পারি যে কোনো গতি তাহলে আসলে পরম নয়, আর পরম নয় আসলে কোনো স্থিতি, কারণ মহাবিশ্বের সকল কিছু হচ্ছে আপেক্ষিক। আর তার মানে কি, সকল গতি হচ্ছে আমাদের আপেক্ষিক। কারণ আমরা কি করতেছি, আমরা এই বস্তুর সাপেক্ষে আমরা অন্য একটা বস্তুর গতিকে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। বাস্তবে এমন কোনো কিছুই নেই যেটা কি মানে মুভ করতেছে না। মানে আমাদের প্রসঙ্গ বস্তুটাও তো আসলে কি করতেছে, মুভ করতেছে। কারণ আমি যদি পৃথিবীতে থাকি, তাহলে পৃথিবী আমাদের কি করতেছে, এই প্রসঙ্গ বস্তুটাকে কি করতেছে, গতিশীল রাখতেছে। তো আসলে আমরা তাহলে এখন এই বস্তুর সাপেক্ষে আবার যখন এই বস্তুটাকে চিন্তা করতেছি, তাহলে সেটা আসলে আপেক্ষিক চিন্তা ভাবনা, যে ওই বস্তুটা কি স্থিতিশীল নাকি গতিশীল, সেটা আসলে আপেক্ষিক। তো আমাদের এই বস্তুর সাপেক্ষে অবশ্যই কি এটা স্থির, বা এই বস্তুর সাপেক্ষে অবশ্যই কি এটা গতিশীল। কিন্তু
প্রসঙ্গ বস্তুটাও তো আসলে আলটিমেটলি কি গতিশীল থাকে। তো আমাদের এই কারণেই আসতেছে কি কোনো বস্তু আসলে সকল মানে স্থিতিশীল না, সকল গতিটাই কি আসলে আমাদের আপেক্ষিক, মানে পরম নয় কোনো গতি, পরম নয় কোনো স্থিতি। এইটাই হচ্ছে আমাদের প্রথম ব্যাখ্যা। ওকে, তাহলে আমাদের সবকিছুই আসলে সকল গতি হচ্ছে আপেক্ষিক, পরম বলে কিছু নেই। ঠিক আছে, তো আমরা তাহলে এখন আমাদের আপেক্ষিক গতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, দুটি চলমান বস্তুর একটি সাপেক্ষে আরেকটার গতিটা কি হচ্ছে কি আমাদের আপেক্ষিক গতি। তো আপেক্ষিক গতিটার মানে হচ্ছে একটি সাপেক্ষে অপরটার গতি, সেটা হচ্ছে কি আমাদের আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি হচ্ছে একটা বস্তু সাপেক্ষে অপর একটা বস্তুর যে গতি, সেটা হচ্ছে আমাদের কি আপেক্ষিক গতি। তো এগুলো আমরা আপেক্ষিক গতি নিয়ে আমাদের ইকুয়েশন আছে, সেগুলো আমরা পরে প্রুফ করার চেষ্টা করব। তার আগে আমাদের হচ্ছে মানে অবস্থান ভেক্টর সম্বন্ধে সেদিন আলোচনা করছিলাম। এখন আমাদের কি করতে হবে, সরণ নিয়ে আলোচনা করতে হবে। কোন বস্তুর অবস্থান ভেক্টর পরিবর্তন করার সরণ বলছি কতদিন। তাহলে সরণটাকে আমরা কিভাবে লিখছিলাম, যে ধরো আমাদের একটা বিন্দু ছিল, এখানে একটা বিন্দু ছিল, এটা ছিল এই পয়েন্টটা আমাদের প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে এই পয়েন্টের অবস্থান ভেক্টর ছিল আমাদের r1, আর এই পয়েন্টের অবস্থান ভেক্টর ছিল আমাদের r2। তো এইখান থেকে আমরা এটাকে যদি এভাবে লিখি, শেষ বিয়োগ প্রথম, সেটাকে আমরা লিখছিলাম, এটাকে যদি বলি ডেল আর, ডেল আর ভেক্টরটা কি হবে আমাদের, এই যে আমরা r1 প্লাস ডেল আর ইকুয়ালস টু r2 ছিল ত্রিভুজ বিধি থেকে পাই, তো ডেল আর হবে কত, r2 মাইনাস r1। আমি যেটাকে বলছিলাম কি শেষ বিয়োগ প্রথম, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস হচ্ছে আমাদের আদি বিন্দুর অবস্থান ভেক্টর। তো শেষ বিয়োগ প্রথম, আমি এটা গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম। ওকে, তো এখন আমাদের এই অবস্থান ভেক্টরটাকে আমরা দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে যদি চিন্তা করে দেখি, যেগুলো আমরা ভেক্টর অধ্যায়ে শিখে আসছি, তো সেখানে কি ছিল আমাদের, কোন একটা যদি জিনিস যদি থাকে এবং এটা যদি আমাদের এদিক বরাবর এক্স অক্ষ বরাবর হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি জেড অক্ষ হয়, তখন এক্স অক্ষ বরাবর আমাদের আয়তাকার ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর আয়তাকার ভেক্টরটা হচ্ছে জে ক্যাপ, জেড অক্ষ বরাবর আয়তাকার ভেক্টরটা হচ্ছে আয়তাকার ভেক্টর হচ্ছে কে ক্যাপ। তো কোন একটা বিন্দু যদি আমাদের এক্স ওয়াই জেড হয়, তখন আমরা এটাকে কি লিখতে পারি, সেটা লিখতে পারি এক্স আই প্লাস ওয়াই জে জেড কে। তো এভাবে করে আমরা লিখতে পারতাম। এখন তাহলে আমরা এই বিন্দুর সরণটাকে আমরা বলতাম কি আর, তো এবং সেখান থেকে আমরা বলতে পারতাম এক্স আই ওয়াই জেড টু। তো এখানে এটা ছিল ত্রিমাত্রিক, অবশ্যই ত্রিমাত্রিক। তো এই ক্ষেত্রে আমাদের সরণটাও তখন কি হবে, ত্রিমাত্রিক সরণ হবে। তো আমরা এখন যদি সেটাকে একমাত্রিকে নিয়ে যাই, একমাত্রিক মানে হচ্ছে যে কোনো একটা খালি এক্স অক্ষ বরাবর চিন্তা করি, যেগুলো আমরা করে আসছিলাম, তাহলে আমরা কি করতে পারতাম, তাহলে এক্স আই পেতাম, বা যদি তুমি এটাকে ওয়াই অক্ষ বরাবর নিতা, তাহলে কি পেতাম, ওয়াই জে পেতাম আমরা। আর এই সরণের এককটা কি হবে, এই সরণের এককটা হচ্ছে, সরণের একক হচ্ছে আমাদের মিটার, একক হচ্ছে মিটার। তো এটা আমরা জানি। তো সরণ ভেক্টরটা কি ছিল, কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা বলি সরণ। ঠিক আছে, তো এটার একক হচ্ছে মিটার, এগুলো আমরা পড়ে আসছি। আর বেগের ধারণাটা কি ছিল, তো বেগের ধারণাটা আমরা বলতাম কি সরণের পরিবর্তনের হারকে বলতাম বেগ। এখন আর সেইটাকে বলতে পারবো না, তখন যদি এটা বলি তাহলে হচ্ছে আমাদের সেটা হবে গড় বেগ বোঝাবে। আগে আমরা যে বেগের সংজ্ঞাটা পড়ে আসছিলাম, সরণের পরিবর্তনের হারকে আমরা বলতাম কি বেগ, কিন্তু এখন সেই সংজ্ঞাটা হয়ে যাবে কি কার শূন্য সংজ্ঞা, গড় বেগের সংজ্ঞা হয়ে যাবে। তাহলে আমাদের স্বর্ণের সংজ্ঞাটাকে, বেগের সংজ্ঞাটাকে নতুন করে শিখতে হবে। যদি শিখতে হয় তাহলে আমাদেরকে নতুন একটা ধারণার সাথে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে লিমিট। লিমিট বলতে কি বোঝাই, আচ্ছা, লিমিটের ধারণার জন্য আমাদের যেটা বুঝতে হয় যে মানে আমাদের ক্ষুদ্র পরিবর্তন, আমরা কি বলি ক্ষুদ্র পরিবর্তনকে আমরা কিভাবে চিন্তা করতে পারি। তো কোন একটা চলক যদি এক্স হয় এবং তার মান যদি একটা মানের কাছাকাছি হয়, আর মানের কাছাকাছি কিভাবে, ধরো একটা ধ্রুবক আছে এখানে যেটার ভ্যালু হচ্ছে এ, ঠিক আছে, এখন এই এক্স এর ভ্যালুটা এর সমান না কিন্তু এর কাছাকাছি। তো এটা খুবই কাছাকাছি, মানে হচ্ছে এক্স আর এ যে পার্থক্যটা, পার্থক্য আমরা পরম মান সাইন দিয়ে লিখতে পারি কারণ পার্থক্য পজিটিভ। তো এই পার্থক্যটা মানে খুবই ক্ষুদ্র একটা ধনাত্মক সংখ্যা, এবং সেটা এত ক্ষুদ্র, কত ক্ষুদ্র চিন্তা করতে পারো তুমি, যদি তুমি 2 এর কাছাকাছি চিন্তা করো, তো 2 এর কাছাকাছি কত হতে পারে, 1.99999999 যত দিতে পারো, তাহলে কি খুবই কাছাকাছি। আবার তুমি চাইলে চিন্তা করতে পারো এভাবে যে 2.00000000001, মানে আবার আরো জিরো দাও তোমার সাথে, তাহলে এত কাছাকাছি, মানে 2 এর কাছাকাছি যদি আমি চিন্তা করি,
দুই ভাবে যাওয়া যায়, একটা হচ্ছে 1.99999 করে যাওয়া যায়, আর একটা হচ্ছে 2.00001, মানে এরকম করে যত ক্ষুদ্র দিকে যাওয়া যায়। মানে প্রথমটা তুমি যদি ধরো 2.1, না আমি আরো কাছাকাছি যাচ্ছি, তাহলে 2.01, তুমি বলে না আমি আরো কাছাকাছি যাচ্ছি 2.001, আমার এখনো মন ভরতেছে না, আমি আরো কাছাকাছি, তাহলে আরো কাছাকাছি মানে তাহলে তোমাকে ইচ্ছা মতো শূন্য দিয়ে এদিকে চিন্তা করলাম, তাহলে এদিক থেকেও কাছাকাছি যাওয়া যায়। আর 1.9 বললাম আমি 2 এর কাছাকাছি, না তাহলে 1.99 দিলাম, না আরো কাছাকাছি, 999 করলাম আরো কাছাকাছি, 99999, এবং আরো বাড়াইতে থাকলাম, আমরা করতে থাকলাম, সেটাও কি 2 এর কাছাকাছি। তো আমাদের 2 এর কাছাকাছি, তাহলে 2 আর আমাদের মানটা যদি এর মানটাকে যদি আমি 2 বলতাম, তাহলে এক্স আর এক্সটা যদি আমাদের এরকম হইতো, এক্সটা হচ্ছে এইটা অথবা এইটা হইতো, তাহলে আমি দেখো এক্স মাইনাস এটাকে আমি বলতে পারি কি খুব ক্ষুদ্র না, খুব ক্ষুদ্র বলতে পারি। খুব ক্ষুদ্র যখনই হয় তখনই মানে আমি আমি দেখো আমি এদিক থেকে যাচ্ছি, প্রথমবার আমি এদিক থেকে যাচ্ছি, 2 এর দিকে আমি যাচ্ছি, তো প্রথমবার আমি এই পাশ থেকে যাচ্ছি, পরের বার আমি চিন্তা করলাম যে না আমি এদিক থেকে আসতেছি, খুব ক্ষুদ্র করতেছি, যত 2.01 করলাম, 2.1টা ছিল ধরো এখানে 2.1, তারপরে দেখলাম 2.01টা তাহলে এখানে ছিল, আরো কাছাকাছি আসতেছি, যত কাছাকাছি আসতেছি তত এদিকে চলে আসতেছি। আর যখন 1.9টা ছিল, 1.9টা ধরো এখানে ছিল, তারপর 1.9 থেকে আরো কাছাকাছি যাচ্ছি, তো কি করব, 9 করতে গেলে একসময় 2 এর কাছাকাছি, 2 এর সাথে মিলে যাওয়ার মতো হয়, কিন্তু 2 না। লিমিটের কথাটাই হচ্ছে যে আমি 2 না বা আমি এর সমান না, কিন্তু এর কাছাকাছি। তো এই কাছাকাছি যখনই হয় তখনই আমরা মানে এই পার্থক্যটাকে আমরা খুব ক্ষুদ্র একটা মান, খুব ক্ষুদ্র বোঝাতে আমরা এখন ডেল বুঝাই, বা আমরা এই ডেলটা বুঝাই, বা আরো যদি ক্ষুদ্র বলি তখন আমরা বলি ডি, মানে এইগুলো হচ্ছে আমাদের ক্ষুদ্র বোঝানোর জন্য ইউজ করি, যেগুলোকে আমরা বলি ডেল্টা, বা মানে এই সাইনগুলোর নাম হচ্ছে ডেল্টা। তো আমরা যদি এরকম বুঝাই তখন কি লিখবো, যে ডেল্টার থেকেও ছোট, ঠিক আছে, মানে একটা খুব ক্ষুদ্র সংখ্যা, ধনাত্মক সংখ্যা যদি ডেল্টা হয়, সেই ডেল্টার থেকেও ছোট এই মানটা, তো এত কাছাকাছি, তখন আমরা এই সাইনটাকে এভাবে লিখতে পারি কি এক্স টেন্স টু এ, এক্স টেন্স টু এ, এই চিহ্নটার মানে হচ্ছে টেন্স টু, এই চিহ্নটার মানে হচ্ছে টেন্স টু, টেন্স টু মানে হচ্ছে আমি এটার দিকে মানে টেন্স টু, সরি আমি ভুল লিখছি, এক্স টেন্স টু 0, আচ্ছা, মানে এটা এর এক্স টেন্স টু 0 মানে বা টেন্স টু এ, এটার মানে হচ্ছে যে তুমি এটার কাছাকাছি চলে যাচ্ছ, ওকে। তো এটা তুমি হতে পারে দুই দিক থেকে সমান, মানে এইটার এই চিহ্নটার মানে হচ্ছে তুমি হচ্ছে যে এর থেকে ছোট হইতে পারো, অথবা কি হতে পারে এর থেকে বড় হইতে পারো, কিন্তু এর সমান কখনোই না, আমি কখনোই এর সমান না, কিন্তু এর থেকে ছোট হইতে পারি, এর থেকে বড় হইতে পারি, এবং আমাদের পার্থক্যটা খুবই ক্ষুদ্র, তখন আমি এই লিমিটের ধারণা, আমি দুই দিক থেকে যেতে পারি, আমি বাম দিক থেকেও যেতে পারি, আমি ডান দিক থেকেও যেতে পারি, বাম দিক থেকে গেলে হয় লেফট হ্যান্ড লিমিট, ডান দিক থেকে গেলে হয় রাইট হ্যান্ড লিমিট। তো এই লিমিটের ধারণা থেকে পরবর্তীতে আসছে ডিফারেন্সিয়েশনের ধারণা, মানে ডিফারেন্সিয়েশনের ধারণাটা কি তাহলে, মানে আমি যদি এখন পৃথিবীর আমাদের এখন বর্তমান মানুষ ধরো 700 কোটি মানুষ আছে, এই 700 কোটি মানুষকে আমি একটা মানে আজকের এক বেলার খাওয়ার খাওয়াইতে চাই, আমি বললাম আমি একটা বিরাট রুটি বানাবো তাদের জন্য, বিরাট রুটি বানালাম আমি, এই 700 কোটি মানুষকে আমি এই রুটিটা খেতে দিব। তো এই রুটিটা তাহলে আমাকে 700 কোটিটা ভাগে ভাগ করতে হবে, প্রতিটা মানুষকে যদি খাওয়াতে চাই, আমি যদি 700 কোটি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করি, আমি এটাকে বৃত্ত না চিন্তা করে একটা বর্গাকার চিন্তা করো, একটা বিশাল রুটি বানালাম আমি, এটা দিয়ে আজকে আমি 700 কোটি মানুষকে খাওয়াবো। তো এই 700 কোটি মানুষকে যদি খাওয়াতে চাই, তাহলে আমাকে প্রত্যেকটা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করতে হবে। তো আমি এখানে অনেক বড় করে দেখাচ্ছি, জুম করে ধরে নাও, তো এটা একটা মানে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে দিলাম, প্রত্যেককে সমান ভাগে ভাগ করলাম। তো প্রথমে দেখলাম যে না আমার এখন 100 কোটিতে হচ্ছে, তাহলে আমাকে আরো ক্ষুদ্র করতে হবে, আরো ক্ষুদ্র করতে থাকলাম, মানে প্রত্যেকটা মানুষ খুব ক্ষুদ্র একটা ভাগ পাবে, ওকে। এই সকল ক্ষুদ্র ভাগ মানে এই ক্ষুদ্র ভাগে ভাগ করাটা কি, যেটাকে আমি খুব ক্ষুদ্র বলতে পারি, যেটাকে আমি বলতে পারি ডেল এক্স পরিমাণ ভাগ পাবে, বাট যদি আমাদের এই খুব ক্ষুদ্র একটা ভাগ যদি পাই, সেই ক্ষুদ্র ভাগটাকে আমি মানে এই খুব ক্ষুদ্র ভাগকে ভাগ করার জন্য ম্যাথে আমাদের একটা নতুন জিনিস অন্তর্ভুক্ত হয়েছে, সেটাকে বলবো আমরা ডিফারেন্সিয়েশন, বা আমাদের যেটাকে আমরা বলি কি অন্তরীকরণ বা ব্যবকলন। এটার মানেটা হচ্ছে যে আমাদের এখানে বড় একটা ফাংশন ছিল, যেটা রুটির ফাংশন, যেটাকে আমি বলতে পারি ওয়াই, এটা ছিল একটা ওয়াই, যেটা ছিল এক্স চলক নিয়ে একটা ফাংশন, ঠিক আছে, এক্স এর মানে একটা মানে এক্স এর মান মানে
এক্স এর উপর নির্ভরশীল, ঠিক আছে? ওয়াই ফাংশনটা এক্স এর উপর নির্ভরশীল একটা ফাংশন। এই ফাংশনটার কে আমরা বলছি সেটা একটা রুটির ফাংশন, যেটাকে আমি 700 কোটি ভাগে ভাগ করব। তো তাহলে 700 কোটি ভাগে ভাগ করার ফলে এই রুটিটার সাইজ খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হয়ে গেছে। সেই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলা আমি যদি প্রত্যেকটা মানুষকে দিই, তাহলে তাহলে তাদের কাছে যাবে এই ক্ষুদ্র ডেল এক্স পরিমাণ। ম্যাথে এই ক্ষুদ্র ডেল এক্সটা এত ক্ষুদ্র যেটা শূন্যের কাছাকাছি, মানে কতটুকুই বা ইয়া করলাম, তো একদম শূন্যের কাছাকাছি চলে গেছে প্রত্যেকটা। তো তখনই আমাদের নতুন ভাবে একটা ধারণা আসে। সেই ধারণাটা কি, যে আমাদের প্রত্যেককে আমি যদি দেই, এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করার জন্য আমাদের ম্যাথ তখন তাহলে কি করতে হবে, ম্যাথে তখন একটা নতুন ধারণা আসে, সেটাকে বলছে অন্তরীকরণ। তো এই অন্তরীকরণটা আমাদের প্রয়োজন পড়বে। আর তখন কি করছে, এখন বললো যে তখন কোন এক মানে আমি একজন রাজা, আমি বললাম না কাউকে আমি খাইতে দিব, সকলের মুখের থেকে সেই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ নিয়ে আসো। সেই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ যদি আমি আবার একত্র জড়ো করে আমি এই বিশাল রুটিটাই রাখবো, তো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলাকে যদি আমি আবার জড়ো করি, তাহলে কি পাবো, আমি এই বড় রুটিটা পাবো। এই ক্ষেত্রে তখন ম্যাথ বলছে যে তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলাকে যদি জড়ো করি, তাহলে আমি আগের সেই বড় রুটিটা ফেরত পাই। তো ম্যাথ তখন নতুন একটা জিনিস অন্তর্ভুক্ত করছে তাদের ইয়াতে, সেটা হচ্ছে সমাকলন, মানে আমাদের কি বলবো ইন্টিগ্রেশন বা সমাকলন, ঠিক আছে? তো ম্যাথ তখন সেটাকে কি বলছে, ইন্টিগ্রেট করা বলছে। তো আমাদের তো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের অনেকগুলা তাহলে নতুন দিক সূত্র আবিষ্কার, মানে সূত্র হিসাব করছে। তো সেটার জন্য আমাদের আসলে লিমিটের ধারণাটা দরকার পড়ছে। কারণ কি, যখনই কোনো একটা জিনিস, যে আমি যদি ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, মানে এক্স এর সাপেক্ষে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি, সেটা বুঝাইতে আমাদের ম্যাথ কি বলছে, যে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 এবং সেখানে কি ডেল ওয়াই বাই ডেল এক্স। তো এটা এভাবে বলছে। আর ডেল ওয়াইটা তারা কি বলছে, যে আমাদের আগে একটা ফাংশন ছিল ওয়াই এর ফাংশন, তো তো সেই ফাংশনটার খুব ক্ষুদ্র মানটাকে যদি আমি ক্ষুদ্র পরিমাণ বাড়াই, সেই মানটার জন্য আমাদের ওয়াইটার কি পরিবর্তন হচ্ছে, মানে একটা ফাংশনের মধ্যে ধর আমি 1 দিলাম, এই ফাংশনটা ধর একটা ফাংশন ছিল, সেটার মধ্যে আগে ফার্স্টে 1 দিলাম, পরের বার হচ্ছে 1.00001 দিলাম। তো আমি এটাকে কি লিখতে পারি, 1 প্লাস 0.00001, সেটাকে ওরা বলছে ডেল, মানে এটা যদি এক্স হয় আর এটা যদি হয় ডেল এক্স, তাহলে এক্স প্লাস ডেল এক্স এইভাবে করে লিখছে। তো এই ফাংশনের মধ্যে ওরা বসাইছে। তো আরেকটা আগে যে 1 এর জন্য যে মানটা আসতো, সেই মানটাকে ওরা ধরো ওয়াই এক্স বলছে। তো এই যে পরিবর্তনটা, একটা ফাংশনের মধ্যে আমি আগে 1 দিলাম, তারপর 1.0001 দিলাম, তাহলে এই দুই ক্ষেত্রে যে পরিবর্তনটা আসে, সেটাকে ওরা কি বলছে, ডেল ওয়াই বলছে। এবং ডেল ওয়াই এবং আমাদের এই যে পরিবর্তনটা, সেটাকে যদি ডেল এক্স এই দুটার অনুপাত করি, তখন যে অনুপাতটার বেলায় এমন ডেল এক্সটা, সেখানে লিমিট দিয়ে কি বুঝাচ্ছে, ডেল এক্সটা এমন যেন এটা শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য না। তখন কি লেখা যাবে, তখন আমাদের এইটাকে লেখা যাবে হচ্ছে কি ডিওয়াই বাই ডিএক্স। তো ডিওয়াই বাই ডিএক্স দিয়ে কি লাভ আমাদের, আমরা ম্যাথে আমরা এখন এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমাদের এই গতিবিদ্যার সকল ইকুয়েশন গুলোকে প্রুফ করার চেষ্টা করব। কেমনি কিভাবে প্রুফ করার চেষ্টা করব, আমরা এতদিন ধরে তো আমাদের ডিফারেন্সিয়েশনের আইডিয়াটা আশা করি একটু একটু হলেও বুঝতে পারছি, যেহেতু আমরা এখনো ম্যাথ করিনি। এটা ম্যাথের আমাদের ফার্স্ট ইয়ারে আমাদের নবম অধ্যায় বা দশম অধ্যায়, সেই ধারণাগুলো এখনই একদম ইনিশিয়াল অবস্থায় দেওয়াটা কতটুকু গ্রহণযোগ্য তোমাদের কাছে, কতটুকু বা তোমরা উপলব্ধি করতে পারছো। তারপর আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, যে আমরা যদি কোনো একটা বিশাল জিনিস থাকে, সেটাকে যদি খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করলাম, সেই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করাটা কি বলবো আমরা, ডিফারেন্সিয়েট করা। আর সেই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলোকে যদি আমি একত্র জড়ো করে ফেলি, তখন সেই আগের জিনিসটাই পেয়ে যাব। তো সেটাকে আমরা বলি কি ইন্টিগ্রেট করা। এবং ডিফারেন্সিয়েশনের ফলাফলটাই আমরা ডিফারেন্সিয়েট করে একটা কোনো একটা জিনিসকে ডিফারেন্সিয়েট করে পর যে ফলাফলটা পাবো, সেই ফলাফলটাকে যদি আবার ইন্টিগ্রেট করি, তাহলে আগের ডিফারেন্সিয়েশন যাকে করছিলাম সেটা ফেরত পাবো। ওকে, তো এটার জন্য আমাদের কিছু সূত্র টুত্র শিখতে হবে সামনে, তো আমরা সেগুলো শিখে ফেলবো। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়েশনের আইডিয়া যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বেগ বা বেগের জন্য আমরা যে সংজ্ঞা পড়ে আসছিলাম, যে সেই সংজ্ঞাটা ছিল আসলে গড় বেগের সংজ্ঞা। যে কোনো সময় ব্যবধানে কোনো বস্তু প্রতি মানে একক সময় যে সরণ হয়, সেটাকে আমরা বলতাম বেগ। মানে আগে যে বেগের পরিবর্তন সময়ের সাথে সাথে বেগ, মানে আমাদের দূরত্বের যে পরিবর্তনের হার, সেটাকে আমরা বলতাম দ্রুতি, আর সরণের পরিবর্তনের হারকে আমরা বলতাম কি বেগ। তো আসলে আমরা যে সংজ্ঞাটা পড়ে আসি, সেটা আসলে কি ছিল, সময়ের সাথে সাথে আমাদের এই যে আমাদের এই সরণের যে পরিবর্তন হতো,
বা তুমি এটাকে আর দ্বারা না প্রকাশ করে তুমি আগে এস দ্বারা প্রকাশ করতে, তো সেটাকে আমরা বলতাম বেগ। কিন্তু এখন আর সেটাকে বেগ বলা যাবে না, সেটাকে আমরা এখন বলবো গড় বেগ। কারণ কি, সময়ের ব্যবধানটা আমাদের কি ছিল না, মানে ক্ষুদ্র ছিল না, সময়ের ব্যবধানটা ছিল কি আমাদের একটা বড় মান। আমরা তাহলে তখন কি করতাম, মানে ধরো আমাদের কোনো একটা বস্তুর ফাইনাল অবস্থান আমাদের জানা থাকতো, সেটার ইনিশিয়াল অবস্থান জানা থাকতো, সেই দুটার পরিবর্তন করতাম আমরা। তো ফাইনাল সময়টা আমাদের জানা থাকতো ধরো 5 সেকেন্ড, আর আমাদের ইনিশিয়াল সময়টা ছিল আমাদের 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে কত দূরত্ব গেছে। তো আমরা সেভাবে করে কি করতাম, আমরা গড় বেগটা বের করে মানে আগে যে বেগটা বের করতাম, যে সেখানে আমরা বলতাম যে টিএফ থেকে টি ইনিশিয়াল যদি বিয়োগ করে দিই, তখন আমরা কি বলতাম, সেটাকে আমরা বলতাম গড় বেগ। আগে বলতাম বেগ, এখন সেটাকে বলবো গড় বেগ। যে সময় স্মরণের মানে মানে অবস্থানের পরিবর্তনের মানে স্মরণের পরিবর্তনের হারকে আমরা বলতাম কি, আগে বেগ বলতাম, এখন আর সেটা বলা যাবে না। কারণ কি, আমাদের যে সময়ের ব্যবধান এটা ক্ষুদ্র ছিল না। আমরা এখন তাহলে দুটা কনসেপ্টের ধারণা পাবো, একটা হচ্ছে গড়বেগ আর একটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ। গড়বেগ আর একটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তো গড়বেগের সংজ্ঞাটা আমাদের আগের যে বেগের সংজ্ঞা পড়ে আসছিলাম সেইটা, যে যে কোনো একটা প্রতি একক সময় স্মরণের যে পরিবর্তন সেটাকে ছিল আমাদের বেগের সংজ্ঞা ছিল, এখন সেটা হবে কি গড়বেগের সংজ্ঞা। আর তাহলে বেগের সংজ্ঞা কি, সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে সময়ের সাথে সাথে বস্তুর স্মরণের যে হার সেটাকে আমরা বলবো কি বেগ। মানে তাহলে এখন আগের সংখ্যার সাথে এখন একটা নতুন কথা অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। আগের সংখ্যার সাথে এখন নতুন একটা হয়েছে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। তো সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় মানে কি, আমাদের ডেলটিটা টেন্ডস টু 0, মানে হচ্ছে এটা শূন্যের কাছাকাছি। এই চিহ্নটার মানে হচ্ছে শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য না। আচ্ছা, তোমরা এটা কেন করলাম ভাই? দেখো, আমরা যদি আমাদের 9-10 পড়ায় ফেরত যাই, তো আমরা সেখানে একটা ছোটবেলার গল্প মনে করি, যে কচ্ছপ এবং খরগোশের গল্প। তো ওইখানে কি ছিল, খরগোশটা আগে ফার্স্টে অনেক স্পিডে দৌড়াইছিল, তারপর সে কিছুক্ষণ রেস্ট নিছে, তবে লাস্ট মোমেন্টে যখন দেখছে কচ্ছপ অনেক আগে চলে গেছে, তখন সে আবার উঠে দৌড় মারছে। এটাকে তুমি বাস্তব জীবনের সাথে চিন্তা করো, যে কোনো একটা বস্তু প্রথম 5 সেকেন্ডে একটা দূরত্ব অতিক্রম করে ফেলছে, তারপর সে স্থির ছিল, তারপর সে 5 সেকেন্ড স্থির থেকে আবার কি করছে, যাত্রা শুরু করছে, এবং সেখানে সে আরো 20 মিটার, বাকি 10 সেকেন্ডে সে আরো 20 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো আমরা কি চিন্তা করব, আমরা বলবো যে প্রথম 5 সেকেন্ড সে দৌড়াইছে, তারপর সে স্থির ছিল, পরবর্তী 10 সেকেন্ড সে আবার গতিশীল ছিল। তো আমরা যদি এভাবে চিন্তা করি, মানে টোটাল 20 সেকেন্ডে আমরা কত দূর যাবে, প্রথম 5 সেকেন্ডে সে ধরো 10 মিটার গেছে, তারপর সে 5 সেকেন্ড স্থির, তারপরে সে বাকি 10 সেকেন্ডে সে 10 মিটার গেছে। ওকে, তাহলে মোটমাট 10-10-20 মিটার গেছে। আমরা চিন্তা করবো কি, প্রথম যদি কেউ যদি টোটাল 20 সেকেন্ডের কথা চিন্তা করে, প্রথম 5 সেকেন্ডে 10 মিটার, মাঝখানের সময় তো স্থির, বাকি 10 সেকেন্ডে 10 মিটার, টোটাল গেছে 20 মিটার। আর সময়টা কত, 5-5-10 আর 10-20 সেকেন্ড। তাহলে আমরা কি চিন্তা করতাম, 20 সেকেন্ডে 20 মিটার গেছে, তাহলে আমাদের বেগটা কত হবে, 20/20 চিন্তা করতাম। তো ওইখান থেকে আসতো 1 মিটার/সেকেন্ড। কিন্তু আলটিমেটলি কি আসলে বস্তুটা প্রতি সেকেন্ডে 1 মিটার/সেকেন্ড করে গেছে? না, যায়নি। তো এই ক্ষেত্রে আমাদের যেই ধারণাটা আসতো সেটা হচ্ছে গড় বেগের ধারণা, যেটা আমরা 9-10 পড়ে আসতাম, গড় বেগ। তো এখন আমাদের চিন্তা করতে হবে তাহলে তাৎক্ষণিক বেগটা কি। আমাদের তাৎক্ষণিক বেগটা যদি জানা থাকে, তাহলে আমাদের এই যে এখন এখানে যে প্রবলেমটা হয়েছে, সেই বাস্তব কেস সিনারিওটা আমরা পাইতেছিলাম না। তো আমাদের চিন্তা করতে হবে সময়টাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে নিতে হবে। সময়ের ব্যবধান যদি খুব ক্ষুদ্র হয়, মানে ডেল্টা যদি টেন্ডস টু 0 হয়, তখন আমরা স্মরণের পরিবর্তনের হারটাকে আমরা বলতে পারবো কি, বেগ বলতে পারবো। তো বেগের সংজ্ঞাটা হলে কি আসবে, বেগ হবে এরকম, লিমিট ডেল টি টেন্ডস টু 0, এবং আমাদের এখানে আসবে কত, ডেল আর বা ডেল এস, যেটাই বলো তুমি, আর বলতে পারো। আর এস আসলে আমরা এখন আর বলো বা এস বলো, যেটা তোমার মন চায় বলো, সেটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা একটু আগে dy/dt লিখছিলাম না, এরকম করে dy/dx লিখছিলাম, মনে আছে? দেখো, ডেল এক্স নিচেরটা টেন্ডস টু 0 আর উপরেরটা এরকম একটা ডেল যদি থাকে, তখন আমরা লিখতাম কত, এই ডেল এর পরিবর্তে লিখছি dy/dx। তো এখানেও সেই রকম ভাবে লিখবো, dr/dt লিখে দিব। ওকে,
তো এইটা হচ্ছে আমাদের বেগের ইকুয়েশন এসে পড়ছে। ওকে, আর আমাদের মনে রাখো আমরা একটু আগে বলছি কি ডেল আর বাই ডেটি, ডেল টিটা কি ছিল? গড় বেগ, যেটাকে আমরা বলতাম কি ভি বার, ডেল আর বাই ডিটি ছিল, ডেল টি ছিল। তো এটা কেন ছিল? এটা ছিল আমাদের, আমরা একটু আগে দেখো ডেল আর যে সরণের পরিবর্তনটাকে আমরা বাইর করলাম 20 10 10 20, আর সময়টার পরিবর্তন ছিল 20 সেকেন্ড। তো সেখান থেকে আমরা ডেল আর বাই ডেল টিটাই করছিলাম এখানে গড় বেগের সময়। তো সেখান থেকে আমরা ইকুয়েশনের মধ্যে দেখো, ইকুয়েশনটার মধ্যে আমরা যদি গড় বেগের সাইনটা দিয়ে দিই তাহলে কি আসবে, যে যদি আমরা লিমিট ডেল টি টেন্ডস টু 0 এবং সেখানে হচ্ছে গড় বেগের ইয়া দিয়ে দিলাম, তাহলে গড় বেগটাকে যদি আমি মানে একদম সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি করে বাড়ি করতাম, তখন আলটিমেটলি আমি কি পেতাম? এই তাৎক্ষণিক বেগটা পেতাম। আমাদের সবকিছু এখন তাৎক্ষণিক বেগ নিয়ে কাজ হবে। ওকে, মানে একদম ওই সেকেন্ড, মানে একটা কোন একটা বিশেষ মুহূর্তের বেগ। ঠিক আছে, এখানে যে বেগটা থাকবে কোন একটা গতিশীল বস্তুর কোন একটা বিশেষ সময়ের বেগ নির্দেশ করবে এই তাৎক্ষণিক বেগটা। ঠিক আছে, কারণ বিশেষ মুহূর্তে বস্তুটা কত দ্রুত বা কোন দিকে চলতেছে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা দিবে এই বেগটা। তো বেগটাকে এখন যদি আমি, বেগটা তো ভেক্টর, আর আমরা এতক্ষণ ধরে সরণটাকেও ভেক্টর জেনে আসছি। তো গড় বেগটাকে আমরা কিভাবে লিখতে পারতাম? যদি আমরা শুধুমাত্র দেখো গড় বেগটাকে আমরা যদি লিখতে পারতাম এভাবে, যে এটার উপরে ভেক্টর সাইন দিয়ে আমরা হচ্ছে গড় বেগের চিহ্নটা দিলাম, তাহলে লিখতে পারতাম ডেল আর বাই ডেল টি। এটা ছিল আমাদের গড় বেগের জিনিসপত্র, ইকুয়েশন। আর যদি তোমাকে এই ক্ষেত্রে আমাদের একটা মজাদার জিনিস হচ্ছে, যদি গতিটাকে আমরা 9 এর মতো একমাত্রিক চিন্তা করতাম, একমাত্রিক গতি চিন্তা করতাম, তাহলে মানে বস্তুটা এক্স অক্ষ বরাবর চলতে পারে, ওয়াই অক্ষ চলতে পারে, জেড অক্ষ চলতে পারে, আমি ধরে নিলাম এক্স অক্ষ বরাবর চলতেছে। তখন আমরা কি লিখতে পারতাম? পরিবর্তনটা তাহলে হয়তো কত? এক্স অক্ষ বরাবর। পরিবর্তনটা যদি এক্স অক্ষ বরাবর হয় এবং এক্স অক্ষ বরাবর আমাদের যদি কোনো কিছু থাকে, আমরা লিখছিলাম কত, দেখো এক্স আই লিখছিলাম, এক্স অক্ষ বরাবর পরিবর্তনটাকে আমরা, মানে এখানে সরণটা ছিল এক্স আই, তো ওখান থেকে আমরা লিখতে পারবো কি এক্স অক্ষ বরাবর পরিবর্তনটা হবে ডেল এক্স, এবং এখানে একটা আই ক্যাপ আসবে। ঠিক আছে, তাহলে লিখতে পারবো ডেল এক্স বাই ডেল টি, আর আমাদের ভেক্টর বোঝানোর জন্য কি করব, আমরা আই ক্যাপটা দিব। তো সেখান থেকে আমাদের আসলো কি এক্স অক্ষ বরাবর গড় বেগের ইকুয়েশন। এক্স অক্ষ বরাবর জন্য আমরা এখানে নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে ভিএক্স ইউজ করছি। আর এটাকে যদি শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করতে চাইতাম, তো মান দ্বারা প্রকাশ করলে আমাদের এই আই ক্যাপটা আসবে না। আই ক্যাপ তো আমরা সাধারণত একক ভেক্টর হয়, একক ভেক্টরের কাজ হচ্ছে আমাদের দিক প্রকাশ করা। তো মনেই তো আছে আমাদের, তো আমরা এখান থেকে এভাবে লিখতে পারি। আচ্ছা, তো তোমরা তাহলে একমাত্রিক গতির জন্য আমরা যদি ডেল এক্স বাই ডেল টি, এটার ইকুয়েশনটা আসলে এভাবে লেখা যায় যে ফাইনাল অবস্থান, আমরা দেখো এখানে কিন্তু যখন বাই করতে গেছি, শুরুর অবস্থান ছিল ধরো আমাদের এখানে, ফাইনাল অবস্থান ছিল এখানে, মোটমাট দূরত্ব ছিল 20 মিটার। তো আমরা কি করছি, আমরা বাইর করছি এরকম ভাবে যে যে ফাইনাল অবস্থান মাইনাস হচ্ছে ইনিশিয়াল অবস্থান, এই দুটার মধ্যবর্তী দূরত্ব বাই হচ্ছে ফাইনাল সময় মাইনাস হচ্ছে ইনিশিয়াল সময়। ঠিক আছে, ধর আমি ঘড়ি দিয়ে মাপা শুরু করলাম, এখন আমি ঘড়ি থেকে মাপার সময় কি আমি একদম স্টপওয়াচ যদি না থাকে, আমি কিভাবে চিন্তা করব? ধরো আমার এখন বাজতেছে বা 9টা বেজে ধরো 5 সেকেন্ড, তো তুমি যদি চিন্তা করো আমি 20 সেকেন্ড পরে চিন্তা করবো, তাহলে 9টা 25-এ তুমি চিন্তা করছো। তো তুমি আসলে কি করবা, 9টা 25 থেকে 9টা 5, মানে 9টা 1 মিনিট, ধরো 9টা বাজে 5 সেকেন্ড, আর 9টা বেজে 25 সেকেন্ড থেকে তুমি যদি বিয়োগ করো, তুমি আলটিমেটলি পাবা 20 সেকেন্ড। এইভাবে করে আসলে ফাইনাল সময় আর ইনিশিয়াল সময়টাকে আমরা চিন্তা করি। আর ফাইনাল অবস্থান আর ইনিশিয়াল অবস্থান এটা কেন আসছে ভাই? ধরো তুমি এখন গুলিস্তানে দাঁড়ায় আছো, এখানে আছে আমাদের গুলিস্তানের যে গুলিস্তানের শপিং কমপ্লেক্স ধরানো। তো তুমি দেখলা যে কোন একটা বাস সেই গুলিস্তান দিয়ে যাচ্ছে, এইটা ছিল তোমার, তুমি তাকে গুলিস্তান থেকে দেখছো, তুমি তাকে গুলিস্তান শপিং কমপ্লেক্স মধ্যে দেখছো, তাহলে এটা ছিল তার ইনিশিয়াল অবস্থান তোমার দেখার জন্য, আর এটা ছিল তার ফাইনাল অবস্থান। তুমি দেখা শুরু করছো ধরো 9টা 1-এ বা 9টা বাজে, দেখা গেল যে সে 1 মিনিট লাগছে জ্যামের কারণে এখানে পৌঁছাতে। তো তোমার হিসাবে তাহলে কি আসবে, তোমার হিসাবে আসবে কি সে 1 মিনিটে সে এইখান ইনিশিয়াল অবস্থান থেকে ফাইনাল অবস্থানে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের টি, এটা ছিল আমাদের টি ইনিশিয়াল টাইম, আর এটা ছিল আমাদের ফাইনাল টাইম। তুমি কিভাবে সময়টা বাইর করছো, ফাইনাল সময় থেকে ইনিশিয়াল সময়টা বিয়োগ করছো, আর তুমি এখান থেকে এই দূরত্বটা তুমি দেখলা যে গুগল ম্যাপে দেখে নিলা, তোমার কাছে আছে ফোনে, তো তুমি দেখে নিলা যে এখান থেকে এটা হচ্ছে ধরো কত মিটার, 50 মিটার বা 100 মিটার, ধরে নাও
100 মিটার ধরে নিলাম। তো 100 মিটার, তাহলে আমি দেখলাম যে 100 মিটার যেতে তার 1 মিনিট লাগছে। তাহলে তার বেগের আমরা তখন যে বেগটা বের করব, সেই এখন তুমি 1 মিনিট লাগছে, তাহলে 100 মিটারকে আমি যদি এখন 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে আমরা যদি বলি 10/6 মানে 5/3 এরকম কিছু একটা আসবে, তাই তো? 5/3 করলে যা আসবে তাই। তো তো এরকম একটা কিছু আইসা পড়লো। তো এত মিটার পার সেকেন্ড তোমরা বলে দিলা। আসলে কি সেটা কি সঠিক হয়েছে? এটা আসলে আমাদের গর্বে বাড়িছে, কারণ গাড়িটা তো জ্যামে ছিল, কোন এক মুহূর্তে জ্যাম ছাড়ছে, সে একটু আগাইছে, তারপর আবার স্টপ হয়ে গেছিল, তারপর আবার গাড়িটা চলা শুরু করছে। তো এই যে প্রসিডিওরটা, এটা আমরা কি বের করলাম? এই যে এক্ষেত্রে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে আমরা গড়বেগ বের করলাম, যে এই সূত্রটার মাধ্যমে ফাইনাল অবস্থান থেকে ইনিশিয়াল অবস্থান বিয়োগ করলাম, তেমনি ফাইনাল সময় থেকে ইনিশিয়াল সময়টা বিয়োগ করে আমরা এই গড়বেগটা পেয়ে গেলাম। তো আমরা একটা রিয়েল লাইফ প্রবলেম থেকে চিন্তা করলাম। ওকে, তো কিন্তু যদি আমাদের এইভাবে না চিন্তা করে, আমি বললাম না ভাই, আমার যখন 9টা বেজে 30 সেকেন্ড ছিল, তখন সময়টা কত ছিল? তাহলে তোমাকে 9টা বেজে 29 সেকেন্ডে কি বেগ ছিল, মানে কি ছিল, আর 9টা বেজে 30 সেকেন্ড এর মাঝখানে তো ওই খুবই ক্ষুদ্র সময়, বা আমি 9টা বেজে 29 সেকেন্ড তারপর আরো মিলি সেকেন্ডে যদি চিন্তা করি, মানে আমাদের সময়ের ব্যবধানটা যদি খুব ক্ষুদ্র হইতো, তখনই হচ্ছে আমাদের 9টা বেজে 30 সেকেন্ডের সেই তাৎক্ষণিক বেগটা আসতো। এছাড়া তো আমাদের বেগটা যে বের হবে সেটা হচ্ছে কি একটা বিশাল সময়ের জন্য বের হবে, তখন সেটা আসলে গড় বেগ হবে। তো আমাদের তো সেটা হলো না যেটা আমরা চাইতেছিলাম। ধরো, তো এখান থেকে আমরা যদি চিন্তা করি সময়ের ব্যবধান যদি খুব ক্ষুদ্র করে দেওয়া যেত, তাহলেই আমাদের কি আসতো, এই গড় বেগের পরিবর্তে তাৎক্ষণিক বেগ আসতো। চলো আমরা তাহলে এইটার জন্যই তো ডিফারেন্সিয়েশন। তো আমরা যদি দেখি, তো আমরা এক্স অক্ষের সাপেক্ষে যদি চিন্তা করতাম, তাহলে এখানে লিখতে পারতাম কি এক্স আই। তো মানে সরি এক্স আই কে আমরা যদি টি এর সাপেক্ষে তখন ডিফারেন্সিয়েট করতে পারি, আমি ভুল লিখে ফেলছি, সরি। যদি আমি আর লিখতাম তাহলে এটাকে লিখতে পারতাম এক্স আই। তাহলে আমরা ভিটাকে কি লিখতে পারতাম? ভিটাকে লিখতে পারতাম হচ্ছে ভিএক্স আই, তাই তো? ভিটাকে লিখতে পারতাম ভিএক্স আই। তো আমরা যদি ভিএক্স আই কে তাহলে আমরা দেখতে চাই, বা ভিটাকে আমরা দেখতে চাই, ভিটাকে আমরা লিখছিলাম কি তো ডিএক্স বাই ডিটি, আগে ছিল আমাদের ডিআর বাই ডিটি বা ডিএস বাই ডিটি। আর এর জায়গায় আমরা এসও লিখতে পারি, সমস্যা নেই, কিন্তু ডিএস বাই ডিটি লিখতে পারি ভিটাকে। তো সেখান থেকে আসলো কি ডিআর বাই ডিটি লিখলাম আমরা। তো ভিটাকে আমরা ভিএক্স আই লিখলাম, আর আটটা জায়গায় লিখলাম কত এক্স আই, তাহলে আমরা লিখতে পারতাম ডিএক্স বাই ডিটি ইন্টু আই। ওকে, তো তাহলে আলটিমেটলি কি আসে, ভিএক্স টাকে আমরা কি লিখতে পারি ডিএক্স বাই ডিটি লিখতে পারি। যদি আই ক্যাপ গুলোর কাজ হচ্ছে ডিরেকশন প্রকাশ করা, একক ভেক্টরের কাজ কি, একক ভেক্টরের কাজ হচ্ছে দিক প্রকাশ করা। তো আমরা বুঝে ফেললাম। তো এখন বেগের মাত্রা তাহলে কি হবে ভাই? বেগের মাত্রা হবে এল টি ইনভার্স 1, একক হবে এসআই, একক হবে মিটার পার সেকেন্ড, কারণ কি দূরত্ব ছিল মিটার, আর নিচে ছিল সময়। সময় যদি হয় তাহলে মিটার পার সেকেন্ডই তো আসে। আর মিটারকে আমরা যদি মাত্রাতে লিখি তাহলে লেন্থ এল আসে, আর সময়কে টাইম আসে, এই জন্য এল টি ইনভার্স 1 মাত্রা। তো মাত্রা লেখার জন্য আমাদের কি করতে হয়, এই যে ভিটাকের মাত্রা আমরা এইভাবে লিখবো ইকুয়ালস টু এল টি ইনভার্স 1, আর একক লিখলে মিটার পার সেকেন্ড। ওকে, আশা পড়লো আমাদের। তো তাহলে বেগ বনাম সময় থেকে এখন আমাদের যেটা আমরা পড়ে আসতাম, আর আরেকটা ছিল দ্রুতি। দ্রুতিটা কি ছিল? বেগ ছিল ভেক্টর, কারণ কি বেগের মধ্যে মানও আছে, পাশাপাশি কি ছিল দিক ছিল। আর দ্রুতিটার মধ্যে কেবলমাত্র মান ছিল। দ্রুতির সংজ্ঞাটা কি পড়ে আসছিলাম, বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে দ্রুতি। আর বেগের মান কি আমরা বলতাম কি, বেগের মানকে দ্রুতি বলতাম। কিন্তু বেগের কি ছিল, ডিরেকশন ছিল। তো দিকটা না থাকার কারণে কি হয়েছে, এই দ্রুতিটাকে ভেক্টর বলতে পারি না, দ্রুতিটা হচ্ছে তাহলে স্কেলার রাশি। আমরা 19 এ স্কেলার রাশি, ভেক্টর রাশি সম্বন্ধে ধারণা করে আসছিলাম। তাহলে এই যে ভি ভেক্টরটার মান ছিল, যেটাকে আমরা ভি বলতে পারি, ভেক্টর দিয়ে এরকম দিলে একটা ভি ভেক্টর ছিল, সেটার মানকে আমরা তো খালি ভি লিখলে বুঝে কি মান বোঝায়, তাহলে ডিআর বাই ডিটির মান কি আমরা বলতে পারবো কত, বলতে পারবো বেগ। ওকে, বা যদি আমরা এক্স অক্ষ বরাবর চিন্তা করতে পারতাম, ভিটাকে আমরা যদি এক্স খালি শুধুমাত্র বেগটা একমাত্রিক, কারণ ভিএক্স আই এর মান বা ভিএক্স এর মান, বা আমি বলতে পারি কত ডিএক্স বাই ডিটি এর মান, তখন কি হইতো, সেটা হয়তো কি আমাদের
মানে দ্রুতি, ঠিক আছে? এগুলো সবই কিন্তু দ্রুতি বুঝাচ্ছি, মান না। কেবল মান বুঝালে সেটাকে বলি আমরা দ্রুতি। এই দ্রুতির একক তাহলে এলটি ইনভার্স 1, সরি মাত্রা হচ্ছে মাত্রা এলটি ইনভার্স 1, এবং আমাদের দ্রুতির মাত্রা আর বেগের মাত্রা একই, এবং আমাদের এটার এককটা হচ্ছে কি, এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড আমরা বলতে পারি। আচ্ছা, তো যদি সেখান থেকে আমাদের একটা ধারণা আসছে সুষম বেগ, একটা কি আমাদের অসম বেগ। সুষম বেগটা কি, যেটা আমরা কতদিন বলে আসছি, সুষম বেগ হচ্ছে সময়ের সাথে সাথে যদি বস্তুর বেগের কোনো পরিবর্তন না হয়, মানদিক অপরিবর্তিত আছে, সময়ের সাথে মানদিক অপরিবর্তিত, তখন সেটাকে বলি কি আমাদের সুষম বেগ। তো ভি ইকুয়ালস টু সেখান থেকে আসছে কোথায়, মানে এস বাই টি বা এস ইকুয়ালস টু ভিটি, যেটা আমরা পড়ে আসছি 9-10 থেকে। তো এটার গ্রাফগুলো কেমন হয় আমরা কতদিন দেখছিলাম, যে এস আর টি গ্রাফটা এরকম হয়। এটার ঢালটাকে আমরা বুঝি কি, ঢালটাকে আমরা বলি বেগ। তো এই গ্রাফটা শুধুমাত্র এরকম না, তোমাদের রিসেন্ট ইয়ারের ডিউট কোশ্চেন যদি তোমরা দেখো, এটাও কিন্তু সুষম বেগে নির্দেশ করে, মানে হচ্ছে বেগটা সময়ের সাথে সাথে সুষম হারে হ্রাস পাইতেছে, তাই তো? এই জন্য এটাও কি হবে, সুষম বেগই হবে। ওকে, বেগটা নেগেটিভ তো এখানে, তো আর কিছু না। ওকে, তো তোমাদের এটাও কিন্তু সুষম বেগে নির্দেশ করবে, এটা ডিউতে লাস্ট ইয়ার গুলোতে আসছে, ডিউর কোশ্চেন এসে মানে কোন রিসেন্ট ইয়ারে একবার আসছে এরকম একটা কোশ্চেন। তো তোমরা দেখলেই বুঝতে পারবা। অসম বেগ, তাহলে সুষম বেগ যদি হয় তখন অসম বেগ, অসম বেগটা তাহলে কি বোঝায়, যে আমাদের বস্তুর গতিকালে যদি বেগের মান অধিক উভয় মান পরিবর্তন হতে পারে, দিক পরিবর্তন হতে পারে, বা মান ও দিক দুইটারই পরিবর্তন হতে পারে। যে কোনোটা যদি পরিবর্তন হয়, মান পরিবর্তন হবে, নইলে খালি দিক পরিবর্তন হবে, বা মান ও দিক উভয় পরিবর্তন, উভয় যদি পরিবর্তন হয় তখন সেটা কি হবে, তার সাথে সাথে সময়ের সাথে সাথে পরিবর্তন হলে সেটাকে আমরা বলবো অসমবেগ। এখন অসমবেগের মধ্যে আছে কি আমাদের, মানে কি কি আছে ভাই, ওই যে অসমবেগের পরিবর্তন হার যদি সমান হয় তখন সেটাকে আমরা, মানে বেগের পরিবর্তন হার যদি সময়ের সাথে সাথে কি থাকে, সুষম থাকে, মানে সময়ের সাথে সাথে মানে অপরিবর্তিত থাকে, তখন সেটাকে আমরা বলি, বেগের পরিবর্তনটা যদি সময়ের সাথে সাথে একটা নির্দিষ্ট মান থাকে, মানে ওইটা তখন আমরা সেটাকে বলি আমরা ত্বরণ বলি। তো ওগুলা, বা বেগের বৃদ্ধির হারকে আমরা বলতাম ত্বরণ। আগে যে সংজ্ঞাগুলো পড়েছি সেগুলো এখন হয়ে যাবে কি গড় ত্বরণের সংজ্ঞা। তো এখন আমরা সেগুলাকে আর কোনো গড় কোনো কিছুতে চিন্তা করব না, আমরা সব তাৎক্ষণিকে চলে যাব, আমরা সবসময় তাৎক্ষণিক ত্বরণ বের করব। ওকে, তো অসমবেগের ধারণা তাহলে আমাদের ক্লিয়ার। অসমবেগ হচ্ছে সময়ের সাথে সাথে মান ও দিক বা মান ও দিকের উভয় পরিবর্তন হলে তখন সেটাকে আমরা বলি কি অসমবেগ। ওকে, তো আমাদের এখন একটা জিনিস ধারণা হয়ে যাবে, সেটা হচ্ছে মধ্যবেগ। মধ্যবেগটা কি, মধ্যবেগটা হচ্ছে কোন একটা গতিশীল বস্তুর আদি বেগ এবং শেষ বেগের অভিমুখ যদি একই হয়, আদি বেগের এদিকে চলতেছে, শেষ বেগটাও এদিকে চলতেছে। ওকে, আদি বেগটাকে আমরা ভি নট বললাম, শেষ বেগটাকে আমরা বললাম ভি। তো আদি বেগ এবং শেষ বেগের গতিমুখ যদি মানে গতি বেগের অভিমুখ, মানে যেদিকে চলছে সেদিক যদি অপরিবর্তিত থাকে, তখন সেটাকে আমরা, সেখানকার যে গড়বেগটা থাকবে সেই গড়বেগটাকে আমরা বলবো মধ্যবেগ, এটাকে আমরা বলবো মধ্যবেগ। মানে এই গড়বেগটাই আমরা তখন সেটাকে, গড়বেগটাকে আমরা বলবো কি, মধ্যবেগ। গড়বেগটা কিভাবে আসছে, আদি বেগের, মানে আদি বেগের ডিরেকশন আর শেষ বেগের ডিরেকশন যদি এক থাকে, তখন আদি বেগ এবং শেষ বেগের মানে গড়টাকে আমরা বলবো মধ্যবেগ। ওকে, প্রকৃত বেগ কি, প্রকৃত বেগটা হচ্ছে সময়ের ব্যবধান যদি ক্ষুদ্র হয়, তো অতি অল্প সময়ে কোন একটা গতিশীল বস্তু সরণ এবং ব্যয়িত সময়ের ভাগফলটাকে আমরা বলবো প্রকৃত বেগ। তো এগুলো তোমরা সংজ্ঞা বই থেকে পড়ে নিবা। আপেক্ষিক বেগ হচ্ছে দুটি চলমান বস্তুর একই সাপেক্ষে অপরটার বেগটাকে আমরা বলবো আপেক্ষিক বেগ। প্রকৃত বেগ, আপেক্ষিক বেগ, প্রকৃত বেগ, আপেক্ষিক বেগ আমাদের লাগবে, তো আমরা এগুলা দিয়ে ম্যাথ করব সামনে, তো সেগুলো আমাদের থাকুক ওইভাবে। তো এখন যদি আমরা সরণ বনাম বেগের, সরি বেগ বনাম সময়ের লেখচিত্র দেখতাম, কতদিন আমরা দেখে পেয়েছি লেখচিত্রগুলা কিভাবে হয়, মানে বেগ বনাম সরণের মানে বেগ বনাম সময় লেখচিত্র, সরণ বনাম সময় লেখচিত্র, এ বনাম সময় লেখচিত্র, মানে ত্বরণ বনাম সময় লেখচিত্র, এগুলো আমরা 9-10 যেগুলো পড়ে আসি সেগুলাকে একটু মানে ইম্প্রোভাইজ করছি। আজকে আমাদের গ্রাফ নিয়ে আমরা এত বেশি আলোচনা করব না, আমরা ত্বরণের মধ্যে চলে যাই। তাহলে ত্বরণ, ত্বরণটা কি ছিল আমাদের, ত্বরণ ছিল হচ্ছে আমরা 9-10 পড়ে আসি এরকম যে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু এ ছিল, সূত্র এখনো সেমই আছে ভাই।
সূত্র সেমই থাকবে, কিন্তু ত্বরণটাকে আমরা যদি একদম ডিফারেন্সিয়াল ওয়েতে দেখি তখন কি আসে? তখন আমরা আমরা আগে কি বলতাম, আগে যে সংজ্ঞাটা পড়ছি, কোন একটা যে কোনো সময় ব্যবধানে প্রতি একক সময়ে বেগের যে পরিবর্তন হয় সেটাকে আমরা ত্বরণ বলতাম। কিন্তু এখন সেই ত্বরণটা হয়ে যাবে কি, গড় ত্বরণ। আমাদের 9-10 যে সংজ্ঞাটা ছিল, সংজ্ঞাটা কি ছিল? যে কোনো সময় ব্যবধানে কোনো বস্তুর গড়ে প্রতি একক সময়ে যে বেগের পরিবর্তন হয়, বেগের যে পরিবর্তন হয় সেটাকে বলো কি, আমরা ত্বরণ বলতাম, তাই তো? তো এখন ত্বরণটা আর ওইরকম থাকবে না। মানে আগের যে ইকুয়েশনটা ছিল সেটা আসলে কি, আমাদের একটু আগে যেমন গড় বেগের ইকুয়েশন পড়ছিলাম, এখন সেটার মধ্যে কি হবে, খালি এস আর এর জায়গায় যদি আমি ভি বসায় দিই তাহলেই আমি কি পাবো, আমাদের এই গড় ত্বরণটা পাবো। আর সেটাকে যদি আমি একটু ভেক্টর সাইন দিয়ে দিই, এটা তো একটা ভেক্টর হবে, জাস্ট এখানে একটা ভেক্টর দিলাম, এখানে তাহলে এখানে হবে গড় ত্বরণ, তো এখানে একটা সাইন দিয়ে দিলাম, তখন আমরা কি পাবো, ডেল ভি, মানে এটার উপরে ভেক্টর সাইন বাই হচ্ছে ডেল টি। এটা ছিল আমাদের গড় ত্বরণ। মানে হচ্ছে আমরা এই যে এটা ছিল আমাদের শেষ বেগটাকে আমরা যদি বলি ভি ফাইনাল, আর আদি বেগটাকে আমরা যদি বলি ভি ইনিশিয়াল, ইনিশিয়াল মানে আদি, তো এবং শেষ সময়টা হচ্ছে টিএফ, শেষ ইনিশিয়াল সময়টা যদি টিআই হয়, এই দুটার পরিবর্তনকে আমরা এভাবে লিখতে পারি। তো আমরা এখানে ভেক্টর সাইন দিয়ে দিলাম যেহেতু আমাদের এখানে ভেক্টর ছিল, আর এখানে আমরা যদি লিখি ভেক্টর সাইন ছাড়া, তো ভিএফ মাইনাস ভি ইনিশিয়াল টিএফ মাইনাস টি ইনিশিয়াল। এই টিএফ মাইনাস টি ইনিশিয়ালকে আমরা আগে বলতাম টি, ভিএফ টাকে বলতাম ভি, ভি ইনিশিয়ালটাকে বলতাম ইউ। সূত্র আগে যা ছিল এখনো সেমই আছে, খালি একটু হচ্ছে আমরা আগে যেভাবে শিখছি সেটাকে আমরা বলতাম গড়। কারণ কি, আমরা ওই যে গুলিস্তানের উদাহরণটা আবার যাই, এখন গাড়িটা কোথায় ছিল, এই যে এখানে ছিল ধরে নাও, আমরা যদি এই উদাহরণটা দেখি, এই গাড়িটার প্রতি মুহূর্তে বেগটা কি সমান ছিল না, কোনো একটা সময় গাড়িটা স্পিড হঠাৎ করে বাড়ায় তারপর আবার থেমে যেতে পারে। তো আমাদের ইনিশিয়াল মুহূর্তের বেগ আর আমরা যদি ফাইনাল মুহূর্তের বেগ নিয়ে আমরা যদি সময়ের ব্যবধান দিয়ে ভাগ করি, তাহলে আমরা আসলে কি পাবো, ত্বরণটা গড় ত্বরণ পাবো। ধরো ইনিশিয়ালি বেগটা ছিল, গাড়িটা যখন এখানে গুলিস্তান ঢুকছে তখন স্পিডে ঢুকছিল, ধরো এটা 2 মিটার/সেকেন্ড ঢুকছিল, আর এরপরে যখন বের হইতেছে সিগন্যাল ছেড়ে দিছে তখন ধরো এটা 5 মিটার/সেকেন্ড বেগে বা ইয়া হয়েছে। তো তুমি কি ত্বরণটা চিন্তা করার সময় কি বলবা, 5 - 2 বা হচ্ছে 1 মিনিট, তাহলে এটা ত্বরণ ছিল এত, না এটা হবে না, অবশ্যই এটা হবে না। তখন আমাদের এভাবে করে বলা যাবে না, তখন আমরা যদি এটা বাইর করি তাহলে সেটা হবে কি, আমাদের গড় ত্বরণ হবে। কিন্তু আমাদের সময় ব্যবধানটা তখন ক্ষুদ্র ছিল না, তাহলে আমাদের গড় ত্বরণ থেকে, আর এটা যদি এক্স অক্ষ বরাবর হয়, আমরা এটাকে একটু এক্স অক্ষ বরাবরে নিয়ে চাই, তাহলে এক্স অক্ষ বরাবর যদি এরকম লিখতাম তাহলে কি লেখা যেত এখানে, সেখানে হবে কত, সেখানে আমাদের অবশ্যই কি করতে হতো, ডেল ভিএক্স লিখতে হইতো, আর এখানে কি লিখতে হইতো, ডেল টি। আর এক্স অক্ষ বরাবর যদি আমরা ত্বরণটাকে এভাবে লিখতে পারি তাহলে এটাকে লেখা যায় কত, এ এক্স আই লেখা যাবে, ইকুয়ালস টু কি লেখা যাবে, ভিএক্স টাকে আমরা এই যে ডেল ভিএক্স আই লিখতে পারি, মানে এই যে দূরত্ব ডিসটেন্স, মানে আমাদের এই ভেক্টর সাইনটা আনার জন্য আই ক্যাপটা দিতেছি, আর কিছু না, এভাবে লিখতে পারতাম আমরা। ওকে, তো ত্বরণের ইকুয়েশন এগুলার জন্য ইয়া কি হয়, মিটার/সেকেন্ড স্কয়ার, আর এলটি ইনভার্স 2 আসে। ওকে, তো তোমরা এটা সবাই পারো আশা করি। তো ত্বরণটাকে আমরা যদি তাৎক্ষণিক ত্বরণে নিয়ে যাই, ত্বরণটার জায়গায় আমরা যদি তাৎক্ষণিক ত্বরণে নিয়ে যাই, তাৎক্ষণিক ত্বরণ বলতে আমরা কি বুঝি, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, যেটার জন্য কাছাকাছি, ওকে, সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তখন আমরা কি বলতে পারি, লিমিট ডেল টি টেন্ডস টু 0। তো এটাকে আমরা বলতে পারি এভাবে, মানে এটাকে কি লেখা যাবে পরে, ডিভি বাই ডিটি লেখা যাবে। তো জাস্ট তোমরা আগে কি করতাম, ডেল ভি বাই ডেল টিটাকে আমরা বলতাম গড় ত্বরণ। তো সেখানে সময়ের ব্যবধানটাকে যদি শূন্যের কাছাকাছি নিয়ে যাও তখন এটার গড় ত্বরণ থাকবে না, কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে আমাদের তাৎক্ষণিক ত্বরণ। এটাকে আমরা বলবো তাৎক্ষণিক ত্বরণ। তাহলে যে কোনো মুহূর্তের ত্বরণ, তাই তো, এটা নির্দেশ করবে কোন একটা বিশেষ মুহূর্তে বস্তুটার বেগ কোন দিক থেকে কত পরিবর্তিত হচ্ছে, তাই তো, এটাই নির্দেশ করবে, মানে কোন দিকে কত পরিবর্তন হচ্ছে ওই পার্টিকুলার মোমেন্টে। তো
তো সেটাই আমাদের কি করবে, তাৎক্ষণিক ত্বরণের ধারণা দিতেছে। ওকে, তো এখান থেকে আমরা যদি দেখি তাহলে কি লিখতে পারি, ডিভি বাই ডিটি লিখতে পারলাম। আচ্ছা, ভি ইকুয়ালস টু আবার কি লিখতাম, ডিএস বাই ডিটি না, ডিএস বাই ডিটি বা ডিআর বাই ডিটি বা ডিএক্স বাই ডিটি, যেটাই আমরা দেখি এস এর জায়গায় আমরা কি লিখতে পারতাম, আর লিখতে পারতাম, এক্স লিখতে পারতাম, যেটাই লিখি এক্স অক্ষ বরাবর পরিবর্তন সরণের, এক্স দিয়ে আমরা এক্স অক্ষ বরাবর সরণের পরিবর্তন বুঝি, আর দিয়েও বুঝি, এস দিয়েও বুঝি। তো যাই হোক, দেখো তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে আমাদের। এই দুইবার ডিফারেন্সিয়েশন কি লেখা যায়, ডি স্কয়ার এস বাই ডিটি স্কয়ার লেখা যায় এর পরিবর্তে। মানে হচ্ছে এই এই ডি স্কয়ার এস দ্বারা কি বুঝাচ্ছি আর ডিটি স্কয়ার দ্বারা কি বুঝাচ্ছি, ডি স্কয়ার এস দ্বারা বুঝাচ্ছি এস এর দুইবার ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে, টি স্কয়ার দিয়ে বুঝাচ্ছি টি এর সাপেক্ষে। ওকে, আর যদি এখন একবার হতো যে এখন একবার হচ্ছে সময় সাপেক্ষে, একবার হচ্ছে অন্য কিছু সাপেক্ষে, ধরো আমাদের ওয়াই একটা ফাংশন ছিল, এটাকে যদি ডি স্কয়ার ওয়াই ডিএক্স ডিজেড লিখি তাহলে কি বুঝাবে, এইটা ওয়াই এর ডিফারেন্সিয়েশন একবার দুইবার হবে, একবার হচ্ছে এক্স এর সাপেক্ষে, একবার হবে জেড এর সাপেক্ষে। কিন্তু যদি একই জিনিসের সাপেক্ষে দুইবারই ডিফারেন্সিয়েশন হয় তখন কি হবে, তখন ওই টি এর উপরে স্কয়ার হয়ে যাবে। ওকে, তোমার মনে হচ্ছে ভাই তাহলে ডিটি হোল স্কয়ার হওয়া উচিত না, আমাদের ডিফারেন্সিয়েশন লেখার সিস্টেমটাই হচ্ছে এরকম যে এস এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন, টি এর সাপেক্ষে, এবং সেটা কার সাপেক্ষে, এস এর দুইবার ডিফারেন্সিয়েশন এবং সেটা কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, এবং দুইবারই টি এর সাপেক্ষে দেখে টি স্কয়ার হয়েছে। কিন্তু যদি একবার টি এর সাপেক্ষে না হয়, একবার ধরো আমাদের এই একই রকমের যদি লেখা থাকতো, একবার হচ্ছে ওয়াই কে দুইবার ডিফারেন্সিয়েট করব, তো দুইবার ডিফারেন্সিয়েট করার জন্য আমাদেরকে ডি স্কয়ার ওয়াই আসতো, আর একবার হচ্ছে এক্স এর সাপেক্ষে জন্য ডিএক্স লিখলাম, আর একবার যদি জেড এর সাপেক্ষে ডিজেড লিখলাম। দুইবারই যদি এক্স এর সাপেক্ষে হতো তাহলে লিখতে হতো ডিএক্স স্কয়ার লিখতে হতো নিচে। ওকে, নিচেরটার বেলায় হচ্ছে কখনোই ডি এর মধ্যে আসে না, এই এক্স এর মধ্যে পাওয়ার যাবে। ওকে, আর যদি উপরেরটা হয় তখন উপরেরটার মধ্যে ডি এর মধ্যে আমরা স্কয়ার, বা তিনবার বললে কিউব দিব, চারবার বলে ফোর দিব, টু দি পাওয়ার ফোর দিব, এভাবে করে হয়। তো তাহলে আমরা এর ইকুয়েশনটা পাইলাম এরকম ভাবে, এর ইকুয়েশনটা কি আসলো, ডিভি বাই ডিটি, বা লিখতে পারি হচ্ছে ডিএস বাই ডি স্কয়ার এস বাই ডিটি স্কয়ার। আচ্ছা, এটু পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়, আমাদের এর তাহলে কি আসবে, এই কষ্ট হচ্ছে আমাদের লিমিট, মানে এ কে যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে লিখতে পারি ডিভি বাই ডিটি লিখতে পারি। আর এটাকে একে আমরা আরো ভাবে লিখতে পারতাম যে আমরা এই আগের পৃষ্ঠায় তো লিখে আসছি যে লিমিট ডেল টি টেন্স টু জিরো, এখানে ছিল ডেল ভি বাই ডেল টি, আর আমরা ডেল ভি বাই ডেল টি জানতাম হচ্ছে গড় বেগ। তো এ গড় বেগ যদি হয় তাহলে আমরা ডেল ভি পরিবর্তে লিখতে পারি কত, গড় বেগের উপরে সাইন দিয়ে দিলাম লিমিট ডেল টি টেন্স টু জিরো। তাহলে আমাদের সংজ্ঞা লিখতে হবে, সংজ্ঞা কিভাবে লেখা যায়, সময়ের ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে সময়ের ব্যবধান যদি খুব ক্ষুদ্র হয় তাহলে কি বলবো, আমরা গড় বেগকে তাৎক্ষণিক ত্বরণ বলতে পারি। আমরা এভাবে বলতে পারি যে সময়ের সাপেক্ষে বেগের বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, এটা তো আমরা আগে বলতাম। তো সময়ের ব্যবধান যদি খুব ক্ষুদ্র হয় বা মানে শূন্যের কাছাকাছি হয় তখন সময়ের সাথে সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে আমরা বলবো ত্বরণ বলবো। আমরা এইভাবেও বলতে পারি যে সময় সাপেক্ষে বেগের অন্তরীকরণকেও আমরা বলতে পারি কি, ত্বরণ বলতে পারি। এই যে ডিফারেন্সিয়েশন এর বাংলা হচ্ছে অন্তরীকরণ। বা সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় ত্বরণের সীমান্ত লিমিটিং ভ্যালুকে, বা লিমিটিং ভ্যালুর ইংরেজি বা বাংলা হচ্ছে কি সীমান্তিক মান। সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, যেমন এই সংজ্ঞা থেকে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তখন এই গড় ত্বরণের এই লিমিটিং ভ্যালু বা যেটাকে আমরা বলবো কি সীমান্তিক মান, সেটাকে আমরা বলবো ত্বরণ। তাহলে আমরা অনেকভাবে সংজ্ঞা দিতে পারি। যদি সময় আমরা যেমন এখানে স্মরণ এই যে বেগের সংজ্ঞাটা দিতে পারতাম এভাবে যে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তখন আমরা কি চিন্তা করতাম, সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তখন এই গড় বেগের সীমান্তিক মানকে আমরা বলতে পারি তাৎক্ষণিক বেগ। তো ওই সংজ্ঞাটা দিতে পারতাম, অথবা এভাবে লিখতে পারতাম সময়ের সাপেক্ষে আমাদের সরণের অন্তরীকরণটাকে আমরা বলতে পারি বেগ। আমরা বলতে পারি যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে মানে বেগের পরিবর্তনটাকে মানে দূরত্বের সরি আমরা সরণের পরিবর্তনের হারকেই বলতে পারি বেগ। তো এগুলো আমাদের পড়ার মধ্যে ছিল। এখন আমরা এগুলা দিয়ে লাভটা কি হইতেছে ভাই, আমরা কারণ আমরা এটার সাপেক্ষে অনেক কিছু বাইর করব কিছুক্ষণ, মানে আমাদের নেক্সট ক্লাসে আমরা সেগুলো বাইর করে দেখার চেষ্টা করব। যদি আমরা এটাকে এক্স অক্ষ বরাবর চিন্তা করতাম তাহলে আমরা এক্স অক্ষ বরাবর এভাবে লিখতে পারতাম এক্স আই, তো সেটা লিখতে পারতাম কি আমরা ডি ভিএক্স আই বাই হচ্ছে আমাদের ডিটি লিখতে পারতাম। তো মানে এক্স ইকুয়ালস টু তাহলে আমরা লিখতে পারতাম হচ্ছে
ডিভিএক্স ডিভিএক্স বাই হচ্ছে আমরা ডিটি লিখতে পারতাম। আর সেখান থেকে আমরা আবার এক্স টাকে এভাবে লিখতে পারতাম, কারণ কি ডি বাই ডিভিএক্স এর পরিবর্তে কি লেখা যায়, ভিএক্স এর জায়গায় আমরা লিখতাম ডিএক্স বাই ডিটি। তাহলে আসবে কি ডি স্কোয়ার এক্স বাই হচ্ছে আমাদের ডিটি স্কোয়ার। এটাও কি ছিল আমাদের ত্বরণ। তো এটার একক টেকক আমরা দেখে ফেলছি, লাস্ট দিন আমরা এই ত্বরণের গ্রাফগুলো দেখে ফেলছি। তো এর মধ্যে আমাদের কি আছে, সুষম ত্বরণ আছে, বা যেটাকে আমরা বলি সমত্বরণ। সমত্বরণটা কি, কোন একটা বস্তুর গতিকালে ত্বরণের মান যদি মান এবং দিক যদি অপরিবর্তিত থাকে। সুষম ত্বরণটা কি ছিল, আচ্ছা ধরো সময়ের সাথে সাথে মান ও দিক অপরিবর্তিত, অপরিবর্তিত, তখন সেটাকে বলি আমরা সুষম ত্বরণ। কোন বস্তুর গতিকালে তার ত্বরণের মান যদি মান ও দিক যদি অপরিবর্তিত থাকে তখন সেটাকে বলি সুষম ত্বরণ বা সমত্বরণ। যেমন মুক্তভাবে পড়ন্ত বস্তু চিন্তা করো, এটা কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে পড়ে, তো আমরা সেটাকে কি বলতে পারি, আমরা সেটাকে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে যদি পড়ে তখন সেটাকে আমরা প্রতি মুহূর্তে বেগটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়ে। তো আমরা সেটাকে বলতে পারি কি, মুক্তভাবে পড়ন্ত বস্তু কিসে চলে, আমাদের প্রতি মুহূর্তে বেগ প্রথম সেকেন্ডে ধরো 9.8 মিটার পরে দ্বিতীয় সেকেন্ডে কত হবে 19.6 মিটার পার সেকেন্ড হবে। মানে প্রতি মুহূর্তে বেগটা কত করে বাড়তেছে, প্রথম সেকেন্ডে বেগটা থাকে 9.8 মিটার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে বেগটা হবে কত 19.6 মিটার পার সেকেন্ড, মানে প্রতি মুহূর্তে বেগটা 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়ে মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর জন্য। তাহলে মুক্ত হয়ে পড়ন্ত বস্তু যেটাকে আমরা বলি কি, আমরা এই ক্ষেত্রে ত্বরণটাকে আমরা বলি অভিকর্ষ ত্বরণ, তাই না, এই ত্বরণটা। তো সেটাও কি একটা সুষম ত্বরণ। আর একটা অসম ত্বরণ সম্বন্ধে কি বলা যায়, সময়ের সাথে যদি ত্বরণের মান বা দিক বা মান ও দিক যদি উভয় পরিবর্তন হয় তখন সেটাকে বলি আমরা অসম ত্বরণ। ওকে, আমাদের আরেকটা কনসেপ্ট হচ্ছে অসম ত্বরণ। অসম ত্বরণটা কি, ভেক্টর তো পরিবর্তন হলে মান পরিবর্তন হবে, হয় দিক পরিবর্তন হবে, বা মান ও দিক উভয় পরিবর্তন হলে তখন সেটাকে বলি আমরা অসম ত্বরণ। তো সেখান থেকে আমরা এখান থেকে কি পাইছি, যে আমাদের মানে এ এবং ভি এর ধারণাগুলা ক্লিয়ারলি পেয়ে গেছি। তো নেক্সট ক্লাসে আমাদের কাজ হবে যে আমরা 19 যে সূত্রগুলো শিখে আসছিলাম সেটা কিভাবে লেখচিত্রের মাধ্যমে প্রমাণ করা যায়, সেটা কিভাবে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে প্রমাণ করা যায়, তাহলে আমাদের কি হবে, এই অধ্যায়ের ইকুয়েশন গুলা প্রুফ করা হয়ে যাবে। ওকে, তাহলে আজকের ক্লাস এটুকুই, সবাইকে থ্যাংক ইউ।